শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র, আমার দেশেও সকলে খেতে পাই কি? বন্ধু এ দেশ তোমার, তুমি কি ভাবছো সময় চলেছে সামনের দিকে চলবে? জানালার কাছে বৃথায় করেছো আফসোস, এখনো অনেক কথাটা বাকি, হয়তো এখানে সব শেষ নয় বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু, এখনো অনেক কথাটা বাকি, হয়তো এখানে সব শেষ নয় বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। দিগন্তিকার আমাদের সারা পেয়ে, সাতটি রঙের ঘোড়ায় চাপাই যে, তুমি আলো আমি আজ আধারের পথ বেয়ে, আনতে চলেছি লাল টুকটুকে দিন, আমাদের গান ব্যারিকেড ভাঙা রুদবে, শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে, দিগন্ত লাল হয়ে গেলে ওই সে সোনালি দানার চিল বন্দনে ফিরবে, সবার জন্য এই পৃথিবী নিরান্নার, শোনিত কণার শিকল ভাঙার মন্ত্র, ঝড় তুলে দিলে বদল হবে বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র, এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। ধন্যবাদ। এখন অঙ্কিতা বিশ্বাস সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। হ্যালো, সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার নিবেদন। রইল কপাট ভেঙে ফেলে কর রিল পারে, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, কারা রইল কপাট ভেঙে ফেলে কর রিল পারে, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষণ ধ্বংস নিশান, ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল কপাট ভেঙে ফেলে কর রিল পারে, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কেড়ে, কারা রইল কপাট ভেঙে ফেলে কর রিল পার, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, কারোতে গুলা জোর সে ধরে হেঁচকা টানে, কারোতে গুলা জোর সে ধরে হেঁচকা টানে, মার হাপ ওই দড়ি হাপ কাঁধে নে দ্বন্দ্ব বিভাগ, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, কারা রইল কপাট ভেঙে ফেলে কর রিল পারে, রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, নাচে ওই কালে বসে কি কাটাবি কালে বসে কি, নাচে ওই কালে বসে কি কাটাবি কালে বসে কি, দেরে দেখি ভূমিকারা রয়ে ভিত্তি নারী, দেরে দেখি ভূমিকারা রয়ে ভিত্তি নারী, লাভি মার ভাঙড়ে
বন্দিশালায় আগুনে জ্বালা ভ্যালু পারি কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষণ ধ্বংস নিশান ওরূপ প্রাচীরে ভেদি কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। এখন সঙ্গীত পরিবেশন করবেন কমরেড রুশো রায়চৌধুরী। সকলকে অভিনন্দন শুভেচ্ছা শুনেছেন। আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই, সব ক্লান্তির অন্ত এবার। আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই, সব ক্লান্তির অন্ত এবার। এ রাত্রির সীমান্তের যারা যাত্রী, সংক্রান্তির লগ্ন এবার। ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা, পর মাথে পর রক্ত তিলক পর যত বেদনা। ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা, পর মাথে পর রক্ত তিলক পর যত বেদনা। ঢেবে ঢেবে দুলে সে কি মাতুন তোলে, ঢেবে ঢেবে দুলে সে কি মাতুন তোলে। জনকল্লোলে আসে বন্যা, আর দূর নেই দিগন্তে বেশি দূর নেই, সব ক্লান্তির অন্ত এবার। এই রাত্রির সীমান্তের যারা যাত্রী, সংক্রান্তির লগ্ন এবার। যত আছে কত শতাব্দীর শত জমা অপমান, এসো আজ তবে ভাঙতে ভাঙতে হবে যত অসমান। যত আছে কত শতাব্দীর শত জমা অপমান, এসো আজ তবে ভাঙতে ভাঙতে হবে যত অসমান। এসো সদ্ভাবে তবুকে বুকে পাবে, এসো সদ্ভাবে তবুকে বুকে পাবে। দধিচির অস্থির সন্ধান, আর দূর নেই দিগন্তে বেশি দূর নেই, সব ক্লান্তির অন্ত এবার। এই রাত্রির সীমান্তের যারা যাত্রী, সংক্রান্তির লগ্ন এবার। এখন আবৃত্তি পরিবেশন করবেন সৃজনী চ্যাটার্জি। হ্যালো 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 উপস্থিত সকল কমরেডকে রক্তিম শুভেচ্ছা, লাল সালাম। আঞ্চলিক ভাষার কবিতা দেবব্রত সিংহের লেখা একটা কবিতা, তেজ। মু জামবনের কৈরি পারের শিবু কৈরির বেটি সাঁচলি বুটি,
কাগজওয়ালারা বললে হু 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 অতটুকুন বললে হবে কিনা, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমায় বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললেন তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিং থেকে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি। সেটু তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অলিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলায় পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় চিনের আগর খুললে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় ছুঁয়েছিলাম আমি। কুড়িয়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও চোখ কচারে হাঁ হয়ে ফেলেছিলাম। এ কি স্বপ্ন দেখছে নাকি? স্যার বললে কিন্তু স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটা। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কুড়িয়া ঘরটাকে আলো করে রেখেছে, সেটু দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। মুজাম্বুরির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনছি বিটি না মাটি। ঠাকুমা বলতেন পরের ঘরে হিসাব ঢালবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতেন তুই কুইরি পাড়ার বেটি ছিলি, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতেন দেখ সাজলি যে যা বলি বলুক এসব কথা এক কানে সিম্ভালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কোচিন দিয়ে ঘড়িয়া ঘরে কামিন খাটক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে লাই অতটা। মাঝে মাঝে জ্বরটা রাস্তা পটে জ্বর এলে একনাতে গালায় পেতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক 4 কালের সকাল, রোদ উঠেছে ঝলমলানি, জিনা খোলা রোদ। আমি সেই রোদে গা দোলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরিয়া গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। তখনও আমাদের দিদি বুড়ি বেঁচে ছিল। কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিধি ফুঁকছিল বুড়ি। শেষ তো পড়া থেকে উঠা মায়ের কাজটুকু পড়তে পাঠাইছিলাম কামিন ঘরে। অত বড় পুরনো ফটো ঘেরা উঠান, অত বড় দরদালান সব মুছে টুছে সাফ সুতরো করে আসছিল চুলে। দেঘরিয়া গিন্নি নাই ছাইলে খানিকগুলো এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধৈরা দিলে। আমি বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি? যত বড় মুখ লয় তত বড় কথা। শোন, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই নাকি বলিস আমাদের জুঠা বাসন ধুতে লাইবি? আমি বললাম হ্যাঁ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তুমি লোক দেখে লাওগা, আমি চইলু। কথাটা বলে বাবু গিন্নির মুখের সামনে দিয়ে গটগট 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 করে চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে ফিরে আইলে 2 পাতা লেখা পড়া করা নাতনির ছোট মুখে বড় ধুতির কথা সব কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাহে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় একনাতে দালাই পেতে গা হাত পাশে ছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো, বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখিলাই। বাপ সেদিন দিদি বুড়ি আর মায়ের সম্মুখে আমায় কাছকে ডাকিদ মাথায় হাত বোলায়ে
গমগমা গলায় বলেছিল, শোন, যা করেছিস বেশ করেছিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিলগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিল হওয়ার লাগে জন্মাস লাই। যত বড় লাশ সাহেবই হোক কেন, কারো সামনে মাথা নুয়াই নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকু লিখে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাফ মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কৈরি পাড়ার শিবকুটির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে এখন কি যে বলি। তার পাতার রক দিয়ে খেলা গোপূর্ণতার একনাতে লোকে এখন লোকা খায়। তার মধ্যে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চিপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাজলি কৈরি, কোথায়? বলতে বলতে বন্দুক ধারে পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কইরা ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেন, বললে, তুমি কামিল থেকে মাধ্যমিকে প্রথম হয়েছ? বড়ই গরিব অবস্থা বটে। এলাও 10,000 টাকার চেকটা এখন নাও, আমি তোমাকে আরো দেদার টাকা দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছিস? তখন ছোট বড় রকমের কত রকমের ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গঙ্গনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। তখনই আমি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। গায়ের সেই দেখারে গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। বিঠেলে সে এসে বললেন, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি লাগবে বল, তোর কি লাগবে খুলে বল শুধু। বললুম, আমার পাড়ার 100 আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবু কৈরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। অসংখ্য অভিনন্দন। সৃজিতা চ্যাটার্জি, রুশো রায়চৌধুরী, অঙ্কিতা বিশ্বাস, অদিশিয়া বসু, সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা দীনেশ মজুমদারের জন্মদিনে দীনেশ মজুমদারের স্মারক বক্তৃতায় প্রথমেই আমরা কমরেড দীনেশ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করব এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের দীনেশ মজুমদার স্মারক বক্তৃতার কাজ শুরু করব। প্রথমেই কমরেড দীনেশ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করবেন এই চলো, হ্যাঁ বলছি সাংবাদিক নিয়ে কিভাবে আমাদের দেখাবে না? আরে চুপ করো না। এখানটা ক্যাপ রাখতে হবে। আমরা তাহলে কি করে একটু মাথাটা সরাতে হবে।
স্মারক বক্তৃতার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখন আমরা কমরেড দীনেশ মজুমদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবো। 93তম জন্মদিবস আমাদের সংগঠন বিভাগের রাজনৈতিক শাখার সভাপতি কমরেড দীনেশ মজুমদার, তার স্মৃতির প্রতি প্রথম শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। কমরেড দীনেশ মজুমদার লাল সালাম। এখন কমরেড দীনেশ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন আমাদের আজকের স্মারক বক্তৃতার মূল আলোচক, আমাদের সংগঠনের পত্রিকা যুবশক্তি, তার প্রাক্তন সম্পাদক কমরেড পলাশ দাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদারের কন্যা কমরেড পাঁচালী মজুমদার। আমরা কমরেড পাঁচালী মজুমদারকে এখন অনুরোধ করব কমরেড দীনেশ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কমরেড দীনেশ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন আমাদের যুবশক্তি পত্রিকার বর্তমান সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বলরাম দাসগুপ্ত। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণাক্ষ সরকার। কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শফিকুল সরকার। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শুভ্রজিৎ দাস। রাজ্য কমিটির সদস্য কমরেড ঐশানী বাগচি। আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ, আমাদের রাজ্য কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অপূর্ব প্রামাণিক। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হাওড়া জেলার সম্পাদক কমরেড সরোজ দাস। আমাদের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক কমরেড সুভাষিস। আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড সনদ ব্যানার্জি। আমাদের দীনেশ মজুমদার ভবন, আমাদের ছাত্র যুবদের যে রাজ্য দপ্তর, সেই দপ্তরে আমাদের অভিভাবক, আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড নারায়ণ মণ্ডল। তোমাকে আমরা বলিনি ভুলবো না।
করে শোনা যাচ্ছে? একদম পিছনে অবধি? আচ্ছা, ঠিক আছে। আমরা আর কারো ওখানে নাম করিনি, যারা শ্রদ্ধা জানাতে চান তারা শ্রদ্ধা জানিয়ে নিজের নিজের জায়গায় বলবেন। আজকের এই স্মারক বক্তৃতায় যারা উপস্থিত হয়েছেন, হয়তো তাদের সবার এখানে বসার জায়গা হবে না। আমরা আমাদের যারা সংগঠনের বর্তমান নেতৃত্ব কর্মীরা আছেন, আমরা তাদের কাছে আবেদন করব যে যদি চেয়ারে বসার জায়গা না হয় তাহলে এই সামনের জায়গাটা একটু মানিয়ে বসে নেবার জন্য। পিছনে কমরেড প্রকাশ সরকার, আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমরা তাকে কমরেড দীনেশ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কমরেড দীনেশ মজুমদার, আমাদের সংগঠন ডিওয়াইএফ গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তাকেও হারিয়েছি। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদারের জন্মদিবসকে গোটা রাজ্য জুড়ে মর্যাদার সাথেই পালন করে এবং রাজ্য সংগঠনের পক্ষ থেকে এই দিনটা আমরা আমাদের শিক্ষার জন্য ব্যবহার করি। কোন শিক্ষা, কোন আদর্শের দ্বারা একজন ব্যক্তি কমরেড, একজন ব্যক্তি সংগঠক, তারা একটি গোটা বড় সময়ে সমস্ত যুবদেরকে সংগঠিত করার জন্য ত্যাগের মাধ্যমে মতাদর্শের উপরে অবিচল আস্থা রেখে বাকিদেরকে আকর্ষিত করে এবং সমাজ বদলের পথে নিয়ে যাওয়ার জন্য যারা লড়াই করেছেন তাদের মধ্যে কমরেড দীনেশ মজুমদার। আজকের আমাদের আলোচনা সভা আমরা ওই সময়টা জুড়ে যা শেখার, যেটা শিখলে আমরাও রাস্তায় মোড়ে পথের বাঁকে দাঁড়িয়ে এই সংগঠনে একজন কর্মী, একজন নেতৃত্ব হিসাবে গোটা সমাজটার যুবদেরকে সংগঠিত এবং নেতৃত্ব দিতে পারি, সেই শিক্ষার জায়গাতে আজকে আমরা রাজ্য সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মেমারিতে আমরা আমাদের এই স্মারক বক্তৃতা আলোচনা সভার আয়োজন করেছি। এই সভায় এখন সভাপতিত্ব করবেন, আমি তার নাম প্রস্তাব করছি, আমাদের রাজ্য সংগঠনের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আচ্ছা কমরেড, আমরা প্রতি বছরই কমরেড দীনেশ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দীনেশ মজুমদার স্মারক বক্তৃতা আজকের দিনে 1 জুন আমরা পালন করি। আমাদের কাছে আমাদের সংগঠনের প্রাক্তনীরা প্রতিদিন যেভাবে শিখিয়েছেন, আমরা প্রতিদিন চেষ্টা করি তাদের কাছ থেকে শিখতে। এবং প্রাক্তনীদের দেখানো পথে গোটা রাজ্যের যুব আন্দোলনকে পরিচালনা করার আমরা চেষ্টা করি। আমাদের সংগঠনের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদার 1933 সালের 1 জুন ওপার বাংলার ঢাকার নবাবগঞ্জের
বলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কমরেড দীনেশ মজুমদারের ছোটবেলাটা কাটে যুদ্ধ, দাঙ্গা, মন্বন্তর, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। কমরেড দীনেশ মজুমদারের বাবা কিশোরী মোহন মজুমদার ঢাকায় রেলওয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। সেখান থেকেই কমরেড দীনেশ মজুমদারের সঙ্গে শ্রমিক আন্দোলন, পরবর্তী ক্ষেত্রে ছাত্র আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার কাজ এবং প্রতিদিনের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সাংস্কৃতিক আন্দোলনের নেতা সাধন গুহ লিখেছিলেন যে সামনে নদী খরস্রোত, ঘূর্ণি পাকের ধার, দুঃসাহসী কে আগে, যে সাঁতার দেবে জলে, আমি পারি বলতে হেঁকে, দীনেশ মজুমদার। সেই সময়ে কমরেড দীনেশ মজুমদারের প্রতিদিনের কাজ, প্রতিদিনের চর্চা আমরা এখনো তার কাছ থেকে শিখি। কমরেড দীনেশ মজুমদার ঢাকায় গ্র্যাজুয়েট স্কুলে পড়াশোনা করতে করতেই কমিউনিস্ট আন্দোলন এবং ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 1948 সাল 1950 সালে স্কুলের ছাত্র ইউনিয়নের নির্বাচনে ছাত্র ফেডারেশনের জয় হয়। 1950 সালের ফেব্রুয়ারিতে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় কমরেড দীনেশ মজুমদারের পরিবার সহ আরো অনেকগুলি পরিবারের উপরে আক্রমণ নেমে আসে। সেই সময় 1950 সালের 20 এপ্রিল কমরেড দীনেশ মজুমদারের পরিবার সহ এবার বাংলায় চলে আসে। প্রথমে কলকাতার বেলেঘাটা, পরবর্তী ক্ষেত্রে হাওড়া, তারপরে স্থায়ীভাবে রানাঘাটের রূপসী পল্লীতে বসবাস শুরু করেন। রূপসী পল্লী এলাকায় মানুষের সমস্যা নিয়ে প্রতিদিনের লড়াই আন্দোলনের সঙ্গে কমরেড দীনেশ মজুমদার যুক্ত হন। কমরেড দীনেশ মজুমদার এই রাজ্যের ছাত্র যুব আন্দোলনের অন্যতম রূপকার। ছাত্র যুব আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনে পৌঁছে দিতে, তাকে গণসংগ্রামে পরিণত করতে একটা দৃষ্টান্তপূর্ণ স্থাপন করেছিলেন কমরেড দীনেশ মজুমদার। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে তিনি প্রথম বিপিএসএফ তৈরি করেন। 1957 সালে কলেজের সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হন। 1958 সালে বিপিএসএফ এর উত্তর 24 পরগনা জেলার সভাপতি নির্বাচিত হন। সেই বছরই বিপিএসএফ এর শিলিগুড়িতে রাজ্য সম্মেলনে সহ সভাপতি নির্বাচিত হন। 1960 সালে বিপিএসএফ এর রাজ্য সভাপতি নির্বাচিত হন। 1964 সালে তিনি সম্পাদক নির্বাচিত হন এবং 1968 সালে 9 জুন গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন কমরেড দীনেশ মজুমদার এবং সম্পাদক নির্বাচিত হন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পথ চলা শুরু। তারপর 1980 সালে ডিওয়াইএফ থেকে ডিওয়াইএফআই। এই যে দীর্ঘ জার্নি, প্রতিদিনের লড়াই, প্রতিদিনের আন্দোলন। 1962 সালে চীন ভারত সীমান্তের যে যুদ্ধের মতাদর্শগত বিতর্ক, যে বিতর্ক তীব্র হয়ে ওঠে এবং কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে এবং শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সহযোগিতার হাত ধরে একটা অংশ, তার বিরুদ্ধে যে লড়াই, সংশোধনবাদী চাপে পড়ে ছাত্র আন্দোলন যে গতিতে এগোচ্ছিল, তার বিরুদ্ধে যে লড়াই, প্রতিদিনের লড়াইয়ের
প্রতিটি বাঁকে দাঁড়িয়ে, প্রতিটা সময়ে দাঁড়িয়ে নতুন নতুন সিদ্ধান্ত হাজির করেছে। কমরেড দীনেশ মজুমদারের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার প্রচেষ্টা তৈরি করেছে। দীনেশ মজুমদারের নামে চীনের দালাল বলতে গিয়ে চীনেশ মজুমদারের আখ্যা দেওয়ার চেষ্টা করেছে একটা সময়। প্রতিদিনের লড়াই আন্দোলন করতে গিয়ে প্রতিটা সময় গোটা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র যুব আন্দোলনের সঠিক পথে দিশা দেখানোর ক্ষেত্রে মতাদর্শগত সংগ্রামকে তিনি একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছেন গোটা বাংলার ইতিহাসে। এই কঠিন সময়ে সংগঠনকে নানান বাঁকের মুখে কঠিন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে একজন যোগ্য শিক্ষক, একজন যোগ্য নেতা হিসাবে প্রজন্মের পর প্রজন্ম শিখিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে প্রতিদিন আমাদের শিক্ষা উচিত। যে রাষ্ট্র পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বাংলা এবং গোটা দেশ যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মতাদর্শগত চর্চা, একদিকে তৃণমূলের বিরুদ্ধে আর প্রতিদিনের কাজ হওয়ার নিয়ে প্রতিদিন মাটিতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বর্তমান সময় সেই জায়গায় দাঁড়িয়ে যুব আন্দোলন করাটা যেমন ঠিক কঠিন কাজ, তেমনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুকূল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা খুঁজে প্রতিদিন শেখার চেষ্টা করছি এবং তাদের দেখানো পথেই যুব আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই কাজে আপনাদের সকলের সহযোগিতা আমাদেরকে চলতে সাহায্য করবে। সকল অভিনন্দন নিয়ে আমি আপনার আশা করছি। এখন সবাই বক্তব্য রাখবেন। কমরেড দীনেশ মজুমদারের কন্যা কমরেড পাঞ্চালী মজুমদার, ওনাকে বলার জন্য অনুরোধ করছি। প্রথমে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আমি খুব গর্বিত এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়ে। যে মেমারিতে আমি এসেছি, খুব ছোট থেকে আমি শুনেছি এই বর্ধমান হলো লড়াইয়ের ময়দান। এখানের প্রতিটি মানুষ তার ভৌগোলিক পরিবেশ যেমন তার আমাদের সারা রাজ্যকে ফসলে ভরিয়ে দেয়, ঠিক তেমনি অন্যদিকে এই জেলার মানুষ রক্ত দিয়ে তারা এই ভূমি সংস্কারকে কাজ করেছে সারা ভারতবর্ষে। এই জেলা কমরেড হরকৃষ্ণ কোনারের জেলা, এই জেলা কমরেড বিনয় চৌধুরীর জেলা। জন্মসূত্রে আমার সৌভাগ্য ছিল তাদের সঙ্গে পরিচিত হবার, তাদের সাধনা। বর্ধমানে সেভাবে আসার সুযোগ আমার ঘটেনি। আজকে প্রথম আমি এসেছি, আমার যেটা একটা বিরল অভিজ্ঞতা। আমরা যখন আমাদের কমরেডদের স্মরণে স্মারক বক্তৃতা আয়োজন করি, তখন তার ব্যক্তিগত জীবনের বাইরেও তিনি যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন সেটাকেই তুলে ধরবার চেষ্টা করা হয়। 1980 সালে দীনেশ মজুমদার যখন প্রয়াত হন, আমার বয়স তখন মাত্র 10 বছর। কিন্তু তার আদর্শকে যাতে আমি মনে প্রাণে গ্রহণ করতে পারি, তার জন্য সেদিনের ছাত্র যুব আন্দোলনের কর্মীরা এগিয়ে এসেছিলেন। আমাদের ছোট্ট দোকানদার ঘরে 1 জুন তারা শুরু করেছিলেন দীনেশ মজুমদার সম্পর্কে আলোচনা। আমি হয়তো তার অনেক কিছুই তখন বুঝতে পারিনি। পরবর্তীকালে সেই ছোট্ট দোকানদার ঘরে আলোচনাটা আর আটকে থাকলো না। বিশেষ করে এর আগে
দীনেশ মজুমদার ভবনেই এই স্মারক বক্তৃতাটা হতো, কিন্তু গত বছর থেকে রানাঘাটের রূপশ্রী পল্লীতে এই প্রথম বাইরে বেরিয়ে এসে, অর্থাৎ দীনেশ মজুমদার ভবনের বাইরে জেলাগুলিতে এসে দীনেশ মজুমদার স্মারক বক্তৃতার আয়োজন করা হলো। অর্থাৎ আজকের যুব আন্দোলনের নেতৃত্ব বুঝিয়ে দিলেন যে দীনেশ মজুমদার যে স্বপ্ন দেখেছিলেন, যে বক্তৃতা তিনি শেষ করেছিলেন বহরমপুরের ছাত্র কনফারেন্সে, সেই বক্তৃতায় তিনি তার সেই ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, বেকারি বিরোধী বক্তৃতা, যা আজও প্রাসঙ্গিক। অর্থাৎ এই কাজের দাবিতে যখন আমরা এই একটু আগে যারা গান গাইছিলেন তারা বলছিলেন, তাদের কথা সুর ধরে বলতে পারি যে অধিকার লড়ে নিতে হয়, সেই অধিকার লড়ে নিচ্ছে আজকের যুব আন্দোলনের নেতৃত্ব আর হাজার হাজার যুবকর্মী। তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকে, যে আন্দোলনের কথা কমরেড দীনেশ মজুমদারের মতন তৎকালীন ছাত্র যুব নেতৃত্ব স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতা, শান্তি, প্রগতি থেকে যারা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য লড়াই করে গেছেন। খুব সহজ নয়। একদিকে সংশোধনবাদীরা তারা রয়েছে, আর একদিকে উগ্র হঠকারী চিন্তা ভাবনার মানুষ। এই দুয়ের মধ্যে সমতা রক্ষা করে ছাত্র যুব আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করা, সেটাই হচ্ছে সঠিক নেতৃত্বের কথা। আজ দীনেশ মজুমদার হয়তো জন্মসূত্রে আমার বাবা, কিন্তু আমি মনে করি তিনি আমার কমরেড, তিনি আমার পথিকৃৎ, যিনি দেখিয়ে গেছেন। আজ যখন আসার পরে যেখানে আমি গেলাম সেখানে শুনলাম সবাই নিজের কাজ নিজে করেন। আমার মা 21 সালে মারা যাওয়ার পর আমি আমার বাবার মাকে লেখা, চীন ভারত যখন গ্রেপ্তার হয়েছিলেন বাবা, সেই সময় কিছু চিঠি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। মায়ের আলমারির লকার থেকে একটি অ্যালবাম আকারে সেই জেল থেকে লেখা চিঠি বেরিয়েছে। সেখানে দেখেছি তারা লিখছেন কিভাবে নিজের কাজ নিজেকে করতে হয় এবং আত্ম অনুশীলন করতে হয়, পড়াশুনোর মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়। আগামী দিনে যারা আজকে ছাত্র যুবকর্মী তারা আমার থেকে অনেক বেশি সময় দেন। আমি হয়তো এখনো মানুষ গড়ার কাজে কিছুটা নিযুক্ত, কিন্তু যারা ছাত্র যুবকর্মী তারা কিন্তু নিজের চাকরির কথাটা ভাবছেন না, ভাবছেন তাদের মতন আরো যে ছেলে মেয়েগুলো রয়েছে তারা কি করে সম্পদের সমান অধিকার পাবে, তারা কি করে সমান চাকরি পাবে। সেই লড়াইটা তারা লড়ছেন, তাদের জন্য লাল সালাম। আগামী দিনে সেই অধিকার রক্ষার লড়াইয়ে, আগামী দিনে এই যে ভূমি সংস্কারের লড়াই, অর্থাৎ আমার চাষি যিনি মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, তার অধিকার রক্ষার লড়াই, বর্গাদারের অধিকার রক্ষার লড়াই, এই প্রতিটি লড়াইয়ে আপনাদের পাশে যেন হাঁটতে পারি, আমার বড় পরিবারের সঙ্গে এক হয়ে যেন পথ চলতে পারি, এই আশা, এই ভরসা রেখে আগামী দিনে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন তাঁর চিন্তা ভাবনাকে। শুধু তার নয়, তিনি যাদের কাছ থেকে শিখেছেন, তিনি যে আদর্শে বলীয়ান হয়েছিলেন, সেই সমাজতন্ত্রের লক্ষ্যে, সেই শ্রেণীহীন শোষণহীন সমাজের লক্ষ্যে আমরা সবাই একসাথে পথ হাঁটবো। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অসংখ্য অভিনন্দন আমাদের পাঞ্চালী মজুমদারকে। এখন আমাদের এই বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। তার সাথী সভাপতি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান। দেখেছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতৃত্বরা। আজকের আমাদের এই আলোচনা সভার যা বিষয়,
সেই বিষয়ের যিনি মুখ্য আলোচক, মূল বক্তা আজকে, তিনি হচ্ছেন কমরেড পলাশ দাস, আমাদের যে যুবশক্তি পত্রিকা তার প্রাক্তন সম্পাদক। কমরেড পাঞ্চালী মজুমদার, দীনেশ মজুমদারের কন্যা, তিনি বলেছেন, তার সাথেও আপনারা পরিচিত হলেন। কমরেড দীনেশ মজুমদারের 93তম জন্মদিবস। আচ্ছা, একটা মানুষের জন্মদিন, মৃত্যুদিন, শহীদ দিন আমরা কেন পালন করি? শেখার জন্য। একটি ব্যক্তি, একজন কমরেড, একজন সমাজ বদল করার একজন সৈনিক, একটি আদর্শের পথে গোটা দুনিয়াকে বদলানোর জন্যে, গোটা যুব সমাজকে সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্যে নিজের একটি জীবন আদর্শ, জীবন বোধ তৈরি করেন, যার দ্বারা তার কমিটি, তার সংগঠন এবং তিনি সম্পর্কে বাকিদের একটা আস্থা, আকর্ষণ, ভরসা আর লড়ে যাবার জেদ তৈরি করে দেয়। সেই ধরনের যারা আমাদের নেতৃত্ব, কমরেড, কর্মী, প্রতিটা দিন এই গোটা সমাজ ব্যবস্থার, শুধুমাত্র আমাদের রাজ্যের, আমাদের দেশের নয়, এই গোটা ব্যবস্থাটার খোলনলচে পাল্টে দেবার জন্য জান কবুল লড়াই করতে পারে, সেই একজন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদার। তার জীবনবোধ, তার আদর্শ এবং তার এক ঝঞ্ঝাপূর্ণ ঝোড়ো সময়ে তার দৃঢ়তা, তার মেজাজ, তার জেদ, তার সাহস, তার সংগঠন পরিচালনা, এক কমরেডের সঙ্গে আরেক কমরেডের সম্পর্ক, এই সবটাকে শেখার জন্য আমরা উপস্থিত হই, স্মরণ করার জন্য উপস্থিত হই। পাঞ্চালীদি বললেন যে আমরা গতবার থেকে দীনেশ মজুমদার ভবনের বাইরে বেরিয়েছি। আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত, সে বলল হয়তো এর আগেও আমরা আরো একবার রানাঘাটে, যেখানে তিনি যখন বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, দুটো বাসা পাল্টে যখন নদিয়ার রানাঘাটের ওই পল্লী, রূপসী পল্লীতে তিনি যখন থাকছেন, সেই জায়গাতে আমরা হয়তো তার আগেও আরো একবার করেছি তার স্মারক বক্তৃতা। কিন্তু আমরা আমাদের ধরন পাল্টেছি। কমরেড দীনেশ মজুমদার, আপনি যুবশক্তি পত্রিকার প্রকাশনী থেকে আমরা যা বই বের করি সেখানে আমরা দীনেশ মজুমদারকে জানতে পারি। কমরেড পাঞ্চালী মজুমদার আছেন, তার কমরেড তার মেয়ে। কমরেড পাঞ্চালী মজুমদার, তার বাবা দীনেশ মজুমদার, তার মা ছিলেন আরো একজন কমরেড। তাহলে তাদের সাথে একাত্মবোধ হয়ে আমরা যখন থেকে শুনেছি, যখন থেকে রাজ্য সংগঠনে কাজ করতে গেছি, দেখেছি পাঞ্চালীদি এই দিনটাকে কোনোদিন ডিওয়াইএফআই এর এই স্মারক বক্তৃতা থেকে তিনি বাদ দেন না। প্রতি বছর তার কাছে আমরা নতুন করে শিখি। আমাদের যা ইতিহাস আছে, আমাদের যা ঐতিহ্য আছে, সেখানেও আমরা দীনেশ মজুমদারকে জানতে পারি, শিখতে পারি। কিন্তু আমরা ওই সময়টাকে বুঝতে চাইছি, ওই সময়টাকে, যে সময়টা একটা ঝোড়ো সময়। কি করবে যুবরা? কি করবে যুবরা? শুধু ছাত্র যুব উৎসব করবে? যুবরা শুধু সামাজিক সাংস্কৃতিক কাজ করবে? নাকি যে যুব বয়সীরা দেশ স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিলেন, শহীদ হয়ে গেলেন, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু সমেত ওই সময়কালের ঝোড়ো আবহে যেসব তরুণ বিপ্লবীরা, যারা নিজেরা ব্রিটিশদের হাতে খুন হয়ে গেলেন, বিনা বিচারে জেলের মধ্যে পচে মরলেন, তারা কোন আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করতে চাইছিলেন আর স্বাধীন দেশকে কোন জায়গায় দেখতে চাইছিলেন? তাহলে রাজনীতি, আজ আমরা যে সংগঠনের মেম্বার, সেই সংগঠনের নাম ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। দীনেশ মজুমদার ছিলেন
গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার প্রতিষ্ঠাতা 1968 সাল 9 জুন ত্যাগরাজ হল, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পাদক হচ্ছেন, কমরেড দীনেশ মজুমদার সভাপতি হচ্ছেন। কোন সময়টাতে দেশ স্বাধীন হয়ে গেছে, তবু পর্যন্ত মানুষের পেটের খিদের যন্ত্রণা থেকে তখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান নেই। কাজ পাবে কিনা, জমি পাবে কিনা, নিজের পায়ের নিচের জমিটা শক্ত হবে কিনা, সেই শক্ত জমির উপরে পা দিয়ে হক কথা সোচ্চারে বলতে পারবে কিনা, তার জন্য মেরুদণ্ডটা টান টান করে রাখবে কিনা, কিসের জন্য দেশ স্বাধীন করার জন্য এতগুলো মানুষ ব্রিটিশদের হাতে, প্রতিক্রিয়াশীলদের হাতে প্রাণ দিল, তারপরে দেশ ভাগ হয়ে গেল, সাম্প্রদায়িক দাঙ্গা হলো, ধর্মের নামে একটা দেশ তৈরি হলো, নাম পাকিস্তান। আমাদের দেশ তৈরি হলো, আমাদের দেশ হলো ধর্মনিরপেক্ষ, সব জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ, প্রদেশ, রাজা, জমিদার সবাইকে বুকে টেনে নিল ভারত। 600টা প্রদেশ বললো সবাইকে সঙ্গে নেব। ওদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা ভারতের সাথে থাকতে চাও? বললো হ্যাঁ। বললো যারা ভারতের সাথে থাকবে তাদের আমাদের যা ঐতিহ্য বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়ে যাবে, আর এটাই আমাদের মূল শক্তি। তার মধ্যে থেকে মূল কাজ কি হবে না, প্রান্তিক যুব বয়সীদেরকে দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য তার সর্বোচ্চ মেধা মানে মাথা আর গতর খাটানোর জন্য সুযোগ করে দিতে হবে। তাহলে রাজনীতিতে রাজনৈতিক আদর্শ যদি যুব সংগঠনে না থাকে, আমরা সেই কাজে অংশগ্রহণ করতে পারবো না। এখান থেকে বিরোধের সৃষ্টি হলো, বেরিয়ে এলেন। একদিকে যখন ছাত্র যুব উৎসব চলছে, আমরা বিরাট ব্যানার নিয়ে বেরিয়ে এলেন, বললেন না শুধু আমার সামাজিক সাংস্কৃতিক ওই কাজ নয়, যদি দেশকে গঠন করতে হয়, যুবদেরকে দেশ গঠনের যদি কাণ্ডারি বানাতে হয়, যুবদের যদি মেরুদণ্ডটাকে আরো শক্তিশালী করতে হয়, তাহলে আমাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, রাজনৈতিক চেতনার মধ্যে থাকতে হবে, নিজেদেরকে গ্রহণ করতে হবে, আর দেশের অর্থনীতির সম্পর্কেও আমাদেরকে কথা বলতে হবে। ডিওয়াইএফ তৈরি হলো, ঝোড়ো সময়, উদ্বাস্তু ছিন্নমূল হয়ে বাংলাদেশ থেকে চলে আসছেন, খাবার নেই, থাকা কি করে একজন যুব বয়সী ব্যক্তি কমরেড কি করে একটি সংগঠন গড়ে তোলার জন্য নেতৃত্ব দেয়, বাকি কমরেডদেরকে, বাকি সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে, সেই সময়টাকে বোঝার জন্য আমরা স্মারক বক্তৃতা করি। তাহলে আজকেও একটা ঝোড়ো সময়। 2024-এ ফিরে বিজেপির তৃতীয়বারের সরকার তৈরি হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতায় না, এনডিএ-কে সাথে নিতে হয়েছে। 2021-এ পশ্চিমবঙ্গে ফিরে একটি দুর্নীতি এবং দুষ্কৃতি রাজের একটি রাজনৈতিক আদর্শহীন একটি দল, তারা ফিরে মানুষের ভোটে জিতে সরকার তৈরি করেছে, একটা দেশে, একটা রাজ্যে। কথা বলেছিল কাজ দেবার, সবার বাড়িতে শিক্ষার আলো পৌঁছে দেবার, আসার পরে কাজের জায়গা ধ্বংস করছে, বুলডোজার চালিয়ে দিচ্ছে দুজন মিলে, আর স্কুলগুলোর গেটে তো তালা বন্ধ করে দিচ্ছে। যে লেখাপড়া কিনতে পারবে সে লেখাপড়া করবে, চাকরি ও তো পুরোনো দিনের কৃতদাসদের মতো হয়ে গেছে, 8 ঘন্টা কাজ থাকবে। তো এই আবহে যখন কাজ নেই, শিক্ষার অধিকার আবার টালমাটাল অবস্থাতে পরিণত হয়েছে, দেশের সরকার নিজের হাত গুটিয়ে নিয়েছে, কিন্তু কোটি কোটি টাকা ব্যবস্থা করে, ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, প্রিন্ট মিডিয়া, খবরের কাগজ, ডিজিটাল মিডিয়া চ্যানেলগুলোকে দিয়ে যুদ্ধ ঠিক না শান্তি ঠিক, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে হানাহানি ঠিক, ওরা বেরিয়ে গেলে আমাদের কিছু লাভ হবে নাকি সবাই মিলে থাকলে আমাদের ঠিক হবে? আদিবাসী, দলিত, ব্রাহ্মণ, উঁচু জাত, নিচু জাত কি হবে কেউ জানে না, ওবিসি বাতিল হয়ে যাচ্ছে, ঝোড়ো পরিস্থিতি, কেউ কিছু বুঝতে পারছে না। তাহলে সমাজতন্ত্রের লক্ষ্যে যারা নিজেদের সংগঠন পরিচালনা করে, পাঞ্চালিদি বলেছে
যে বর্তমান যুব আন্দোলনের নেতৃত্ব কর্মীরা সেই রাস্তাতে একটি দিক নির্দেশ করার চেষ্টা করছে। আমরা নতুন কিছু করছি না, যা দীনেশ মজুমদার বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছিলেন সেইটাই করছি। থামো, দাঁড়াও, মোড়ে উপস্থিত হয়েছ গলির বাঁকে, ফিরে আরেকটু মতাদর্শকে ঝালিয়ে নাও, ফিরে আরো একবার রাজনীতিটাকে চারিদিকে দিকে তাকিয়ে দেখে নাও। আর আজকে 1 জুন দীনেশ মজুমদারের জন্মদিন ছাড়া এইটা আমাদের কাছে আর ভালো দিন হতে পারে না। তাই সেই পৌঁছানোর পথে আজকে আমাদের কাছে সাম্প্রদায়িকতা বড় বিপদ হয়ে গেছে। তাহলে সেই বিপদকে আমরা কি করে মোকাবিলা করব? মোকাবিলা করতে গেলে আমাদের কাজ কি হবে সেই বিষয়ে আয়না দেখা, অনুশীলন করা, ফিরে একবার নিজেদেরকে ঝাঁকিয়ে নেওয়া, মাথাটাকে পরিষ্কার করা। আর তার জন্য পূর্ব বর্ধমানের জমির আন্দোলন, সিলিং এর আন্দোলন, বর্গার আন্দোলন, আমার লাঙ্গল যার জমিদার শ্রেণীর মানুষের আন্দোলন, নিজের লড়াই, তার লড়াই, খুন হয়ে যাওয়ার লড়াই, সেই লড়াইয়ের পীঠস্থান আমাদের পূর্ব বর্ধমান। বড় দায়িত্ব নিয়ে আজকের এই আমরা উপস্থিত হয়েছি। আমাদের